আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের সামনে এসেছি ফিন্যান্স ব্যাংকিং বীমার প্রথম পত্রের একটি অধ্যায় পড়ানোর জন্য। আমি আজকে যে অধ্যায়টি তোমাদেরকে পড়াবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ফাইনাল পরীক্ষায় এই অধ্যায় থেকে 20 নম্বরের অঙ্ক থাকে। এই অধ্যায়টি তোমরা খুব গুরুত্বের সাথে করার চেষ্টা করবে। এসএসসিদের এটা হচ্ছে অষ্টম অধ্যায়, অর্থাৎ ফিন্যান্স ব্যাংকিং বীমার প্রথম পত্রের এই অধ্যায়টি হচ্ছে অষ্টম অধ্যায়। এই অধ্যায়টির নাম হচ্ছে মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্ত। মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্ত সম্পর্কে বলার আগে আমাকে একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ফিন্যান্স কি? দেখেন, এখানে বলা আছে ফিন্যান্স। ফিন্যান্স বলতে মূলত অর্থায়ন বোঝায়। আমরা একটু বোঝার সুবিধার্থে বলতে পারি যে একজন ব্যবসায়ী যখন ব্যবসাটা শুরু করতে যায় তখন তার একটি গুরুত্বপূর্ণ যে উপাদান সেটি হচ্ছে অর্থ, অর্থাৎ তার অর্থ সংগ্রহ করতে হয়। অর্থাৎ একজন ব্যবসায়ী তার ব্যবসাটা শুরু করার জন্য বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে এবং সংগৃহীত অর্থ উপযুক্ত ক্ষেত্রে সে বিনিয়োগ করে। বিনিয়োগ থেকে প্রাপ্ত যেই মুনাফা, সেই মুনাফা সে লভ্যাংশ হিসেবে বন্টন করে কিছু অংশ, এবং কিছু অংশ ভবিষ্যৎ বিনিয়োগের জন্য রেখে দেয়। এই যে কাজগুলো, এই কাজগুলি হচ্ছে মূলত অর্থায়ন। তাহলে মূলধন বাজেটিংয়ের সাথে অর্থায়নের সম্পর্ক কি? দেখেন, আমি বলেছিলাম যে প্রথমেই অর্থ সংগ্রহ করতে হবে বিভিন্ন উৎস থেকে এবং সংগ্রহীত অর্থ উপযুক্ত ক্ষেত্রে বিনিয়োগ করা। এই যে উপযুক্ত ক্ষেত্র, এই উপযুক্ত ক্ষেত্রটির সাথেই মূলত মূলধন বাজেটিং সম্পর্কযুক্ত। আমরা দেখতে পাচ্ছি যে মূলধন বাজেটিং এটা আসলে কি? মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। অর্থাৎ দীর্ঘমেয়াদী আমরা যে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করি, সংক্ষেপে সেটি হচ্ছে মূলধন বাজেটিং। অর্থাৎ দীর্ঘমেয়াদে আমরা যে সম্পত্তিগুলো, যে স্থায়ী সম্পত্তিগুলো ক্রয় করি, যেমন দালান কোঠা, তারপরে ধরেন জমি জমা অর্থাৎ ভূমি, বা দীর্ঘমেয়াদী কোনো যন্ত্রপাতি, দীর্ঘমেয়াদী কোনো যন্ত্রপাতি, এই সম্পত্তিগুলো আমরা ক্রয় করি, এগুলো ক্রয় আমাদের জন্য লাভজনক হবে কি না সেই সম্পর্কে আমরা বুঝতে পারি মূলধন বাজেটিংয়ের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থী, মূলধন বাজেটিং বুঝতে গেলে আমাদের একটি কনসেপ্ট বুঝতে হবে। সেই কনসেপ্টটি হচ্ছে প্রকল্প অর্থাৎ প্রজেক্ট। প্রকল্প কি সেটি আমাদের জানতে হবে। আমরা একটু বোঝার চেষ্টা করি যে প্রকল্প বলতে সেই সমস্ত জিনিসকে বোঝা যেটার শুরু আছে এবং শেষ আছে। অর্থাৎ প্রকল্প বলতে বোঝাবে যেটার একটা নির্দিষ্ট মেয়াদ আছে, পাশাপাশি যেটার বাজেট আছে। প্রকল্পের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ আরও দুটি জিনিস বুঝতে হবে, যে একটি হচ্ছে স্বাধীন প্রকল্প এবং অন্যটি হচ্ছে পরস্পর বর্জনশীল প্রকল্প। পরস্পর বর্জনশীল প্রকল্প। এখন আমরা বোঝার চেষ্টা করি স্বাধীন প্রকল্প কি আর পরস্পর বর্জনশীল প্রকল্প কি। প্রিয় শিক্ষার্থী, স্বাধীন প্রকল্প বলতে বোঝায় যেই প্রকল্পগুলোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্য আরেকটি প্রকল্প প্রভাব বিস্তার করে না। অর্থাৎ একাধিক প্রকল্প থাকবে একটি প্রতিষ্ঠানের, যেখানে একটি প্রকল্পের সিদ্ধান্ত আরেকটি প্রকল্পের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারবে না। সেই প্রকল্পগুলোকে বলা হচ্ছে মূলত স্বাধীন প্রকল্প। পাশাপাশি পরস্পর বর্জনশীল প্রকল্প কি? একটি প্রকল্পের সিদ্ধান্তের কারণে আরেকটি প্রকল্প যদি প্রভাবিত হয়, তখন সেই প্রকল্পটিকে বলা হবে স্বাধীন পরস্পর বর্জনশীল প্রকল্প। প্রিয় শিক্ষার্থী, খুব ভালো করে খেয়াল করবেন। মূলধন বাজেটিংয়ের এরপরে আমাদের জানতে হবে মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়া। অর্থাৎ আমরা একটু লিখে নিব সবাই, মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়া কি। বাজেটিং এর প্রক্রিয়ার শুরুতেই আমাদের যেই কনসেপ্টটি লিখতে হয়
সেটি হচ্ছে প্রকল্প প্রণয়ন। প্রকল্প প্রণয়ন। এরপরে আমাদের যেই পয়েন্টটি লিখতে হয় প্রকল্প মূল্যায়ন। প্রকল্প মূল্যায়ন। এরপরে আমাদের যেটি করতে হয় অর্থাৎ প্রকল্প মূলধন বাজেটিং প্রক্রিয়া, অর্থাৎ মূলধন বাজেটিং প্রক্রিয়ার প্রথম ধাপটি হচ্ছে প্রকল্প প্রণয়ন। অর্থাৎ আমি প্রথমে প্রকল্প প্রণয়ন করবো কিনা, অর্থাৎ আমি মেশিন ক্রয় করব কিনা, নাকি আমি জমি জমা ক্রয় করব, নাকি আমি দালান কোঠা ক্রয় করবো, সেই সিদ্ধান্ত নেওয়া হয় প্রকল্প প্রণয়ন। এরপর হচ্ছে প্রকল্প মূল্যায়ন করবো, অর্থাৎ একাধিক প্রকল্প আমি মূল্যায়ন করবো, প্রকল্পটি ভালো কি না আমি সেটা যাচাই করব। এরপরে প্রকল্প মূল্যায়নের পরে আমি প্রকল্পটি সিলেক্ট করব, অর্থাৎ নির্বাচন করব। প্রকল্প নির্বাচন। এই প্রক্রিয়া মূলত আমি এই প্রকল্প নির্বাচন প্রক্রিয়া আমি একাধিক প্রকল্প থেকে যেই প্রকল্পগুলো আমার জন্য ভালো সেই প্রকল্পটি আমি কি করব, নির্বাচন করব। এরপর হচ্ছে প্রকল্প বাস্তবায়ন। প্রকল্প বাস্তবায়ন। অর্থাৎ আমি এই পর্যায়ে এসে প্রকল্পটিকে আমার বাস্তবে রূপদান করব, অর্থাৎ প্রকল্প বাস্তবায়নে এসে আমি প্রকল্পটিকে বাস্তবে রূপদান করব। এবং নির্বাচনের ক্ষেত্রে প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে আমি আমার জন্য যে প্রকল্পটি অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য যে প্রকল্পটি সুইটেবল সেটি আমি নির্বাচন করব। এরপর হচ্ছে প্রকল্প পুনর্মূল্যায়ন। প্রকল্প পুনর্মূল্যায়ন। তার মানে মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রথমে শুরু হয় প্রকল্প প্রণয়ন, এরপর হচ্ছে প্রকল্প মূল্যায়ন, এরপর হচ্ছে প্রকল্প নির্বাচন, এরপর রয়েছে প্রকল্প বাস্তবায়ন, একেবারে শেষে আছে প্রকল্প পুনর্মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে যে টপিক্সটি শিখব অর্থাৎ যে পয়েন্টটি শিখব সেটি হচ্ছে মূলধন বাজেটিং এর বিভিন্ন কৌশল। আমরা মূলধন বাজেটিংয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আপনারা খুব ভালো করে একটু লক্ষ্য করেন। মূলধন বাজেটিং কৌশল। শিক্ষার্থী, আপনাদের অবগতির জন্য বলছি যে আপনারা যদি এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল বিষয়গুলো খুব ভালো করে বুঝতে পারেন তাহলে অঙ্ক করতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। আর পরিপূর্ণ মার্কস যদি আপনি নিতে চান অবশ্যই আপনাকে থিওরিটিক্যাল এই বিষয়গুলো খুব সুন্দরভাবে শিখতে হবে। এই জন্য আমি থিওরিটিক্যাল এই বিষয়গুলো ভালো করে আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। মূলধন বাজেটিং কৌশলের প্রথম কৌশলটি হচ্ছে সনাতন পদ্ধতি, অর্থাৎ ট্রেডিশনাল থিওরি। সনাতন পদ্ধতি অথবা এটাকে আমরা বলতে পারি প্রাচীন পদ্ধতি। সনাতন বা প্রাচীন পদ্ধতি বলতে বোঝায় যে যুগ যুগ ধরে যে পদ্ধতিগুলো চলে আসতেছে সেগুলোকে বোঝায়। সনাতন পদ্ধতির মধ্যে 1 নম্বর যে পদ্ধতিটি রয়েছে, আমি প্রথমে একটু ইংরেজিতে লিখতেছি, দেখেন 1 নম্বর যে পদ্ধতিটি রয়েছে সেটিকে আমরা সংক্ষেপে বলি পিবিপি, অর্থাৎ পে ব্যাক পিরিয়ড। এটাকে আমরা বাংলায় বলি বিনিয়োগ ফেরত কাল। খুব ভালো করে খেয়াল করবেন, এটাকে আমরা বাংলায় বলি বিনিয়োগ ফেরত কাল। পে ব্যাক পিরিয়ডকে পে বলতে পি বলতে পে, বি বলতে ব্যাক, আর এপি বলতে পিরিয়ড, অর্থাৎ বিনিয়োগ ফেরত কাল। প্রিয় শিক্ষার্থী, সবাই একটু লিখে নেন বিনিয়োগ সিদ্ধান্ত কাল বলতে কি বোঝায়। যে সময়ের মধ্যে বিনিয়োগকৃত মূলধন ফেরত আসে। আবার বলছি, যে সময়ের মধ্যে বিনিয়োগকৃত মূলধন ফেরত আসে সেই সময়কে বলা হয় বিনিয়োগ ফেরত কাল। আমরা এই ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা দেখব আমাদের যে আয়ুষ্কাল, যদি বিনিয়োগ ফেরতকালের যে ফলাফল সেটি যদি আয়ুষ্কাল থেকে কম হয় তাহলে বুঝতে হবে প্রকল্পটি ভালো। আবার যদি দেখেন বিনিয়োগ ফেরতকালের যে ফলাফলটি সেটি আয়ুষ্কাল অর্থাৎ প্রকল্পের মেয়াদ যতদিন আছে ততদিনের থেকে বেশি
তখন বুঝতে হবে এই প্রকল্পটি আপনার জন্য ভালো নয়, অর্থাৎ আপনি এই প্রকল্পটি কী করবেন না, গ্রহণ করবেন না। 2 নম্বরে দেখেন, 2 নম্বরে সমাধান পদ্ধতির 2 নম্বর হচ্ছে ARR। এটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাভারেজ। এ বলতে অ্যাভারেজ, আর বলতে রেট অফ রিটার্ন। অর্থাৎ আমরা বলতে পারি যে গড় আয়ের হার। গড় আয়ের হারের ইংরেজি রূপ হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এখন আমরা বোঝার চেষ্টা করি যে গড় আয়ের হার কাকে বলে। বইয়ের মধ্যে হয়তো অনেক কঠিন করে আছে, কিন্তু আমি এখন এই সংজ্ঞাগুলো খুব সহজ করে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজেই পরীক্ষার খাতা লিখতে পারেন। দেখেন, গড় আয়ের হার কাকে বলে, আমরা সূত্রের থেকেই আমরা সংজ্ঞাগুলো তৈরি করার চেষ্টা করব। এতে করে 2টা লাভ হবে। একটা লাভ হবে আপনার সূত্রগুলো শিখা হয়ে যাবে, আরেকটি হচ্ছে সূত্রের পাশাপাশি আপনার সংজ্ঞাগুলো শিখা হয়ে যাবে। ARR বলতে বোঝায় মোট। ARR এর যে ফর্মুলা সেটি হচ্ছে ARR এর যে ফর্মুলা, আমরা ফর্মুলাটি লিখলেই সংজ্ঞাটা সহজ হয়ে যাবে। অ্যাভারেজ ইট, অ্যাভারেজ EAT হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট 100। খেয়াল করেন, অ্যাভারেজ ইএটিকে যদি আমরা অ্যাভারেজ ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ দিই, তাহলে আমরা পেয়ে যাব গড় আয়ের হার। অর্থাৎ গড় আয়কে যদি আমরা গড় মূলধন দিয়ে ভাগ দিই, খুব ভালো করে খেয়াল করবেন, এটা সংজ্ঞা হবে, গড় আয়ের হারের সংজ্ঞা হবে, আমরা গড় আয়কে যদি গড় বিনিয়োগ দ্বারা ভাগ দেই, তাহলে যে হারটি পাওয়া যাবে সেই হারটিকে বলা হবে গড় আয়ের হার। কৃষিক্ষেত্রে আমি আবার একটু সহজ করে বলছি যে গড় আয়ের হারকে যদি আমরা গড় বিনিয়োগ দিয়ে ভাগ দিতে পারি, তখন যে ফলাফলটি, যে হারটি আমরা পাবো, সেই হারকে বলা হবে গড় আয়ের হার। এই অপশনে আমরা 3 নম্বর যে রিকোয়ারমেন্ট, অর্থাৎ 3 নম্বরে যেটা আমরা শিখব মূলধন বাজেটিং কৌশলে, সেটা হচ্ছে ROI বলতে বোঝাবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটাকে আমরা যে নামে ডাকি, এটাকে আমরা বলি বিনিয়োগের উপর আয়, বিনিয়োগের উপর আয়ের হার। অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্টকে আমরা বাংলায় বলি বিনিয়োগের উপর আয়ের হার। বিনিয়োগের উপর আয়ের হারের যে ফর্মুলাটা, সেটা হচ্ছে, ভালো করে আমরা লেখার চেষ্টা করব, সেটা হচ্ছে অ্যাভারেজ ইএটি ভাগ ইনভেস্টমেন্ট ইন্টু 100। দেখেন, সূত্র দেখে আমরা সংজ্ঞা তৈরি করব। অর্থাৎ আগেরটা ছিল গড় আয়ের হারের সাথে গড় আয়ের হারের সাথে আমরা গড় বিনিয়োগ ভাগ দিয়েছি, আর এখানে হচ্ছে গড় আয়ের হারের সাথে আমরা মোট বিনিয়োগ ভাগ দিব। অর্থাৎ যে পদ্ধতিতে গড় আয়ের হারের সাথে গড় বিনিয়োগকে ভাগ দেওয়া হবে, সেই ভাগ দেওয়ার পরে যে হার পাওয়া যাবে সেই হারকে বলা হবে ROI, অর্থাৎ বিনিয়োগের উপর আয়ের হার। আমি আরও একবার বলছি, দেখেন, গড় আয়ের হারকে মোট বিনিয়োগ দিয়ে ভাগ দিলে যেই হার পাওয়া যাবে সেই হারকে বলা হবে বিনিয়োগের উপর আয়ের হার, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। প্রিয় শিক্ষার্থী, সনাতন পদ্ধতির পরে আমরা চলে যাব নতুন আরেকটি পদ্ধতিতে। দেখেন, আমরা একটু মুছে ফেলবো, দেখেন, সনাতন পদ্ধতির পরে আমরা চলে যাব বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। ইংরেজিতে আমরা এটাকে বলি ডিসকাউন্ট বেসিস। অর্থাৎ ডিসকাউন্ট বেসিসে আমরা কিভাবে মূলধন বাজেটিংয়ের অঙ্কগুলো করি। অর্থাৎ মূলধন বাজেটিংয়ে মডার্ন মেথডের যে অঙ্কগুলো রয়েছে, এর মধ্যে 1 নম্বর হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি-কে আমরা পূর্ণরূপ হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ নিট বর্তমান মূল্য।
এটা যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু বিয়োগ নেট ক্যাশ আউটলে। খুব ভালো করে খেয়াল করবেন, আমরা সূত্রের মাধ্যমে সংজ্ঞা তৈরি করব। সূত্রের মাধ্যমে যদি আমরা সংজ্ঞা তৈরি করতে যাই, তাহলে যেই কথাটি দাঁড়াচ্ছে যে কোনো প্রকল্পের ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহের মোট বর্তমান মূল্য থেকে যদি আমরা মোট বর্তমান মূল্য থেকে বিনিয়োগের যে পার্থক্য, অর্থাৎ মোট বিনিয়োগের যে পার্থক্য, সেই পার্থক্যকে বলা হবে নিট প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ নিট বর্তমান মূল্য। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার বলতে চাচ্ছি যে নিট বর্তমান মূল্য কাকে বলে, যে কোনো প্রকল্পের ভবিষ্যৎ আন্তঃপ্রবাহের মোট বর্তমান মূল্য থেকে মোট বিনিয়োগের যে পার্থক্য, সেই পার্থক্যকে বলা হবে নিট বর্তমান মূল্য। দেখেন, এরপরে আমরা 2 নম্বরে আমরা শিখব পিআই। পিআই বলতে বোঝাবে প্রফিটাবিলিটি ইন্ডেক্স। এটাকে বাংলা বলা হয় লভ্যাংশ অর্জন সূচক। লভ্যাংশ অর্জন সূচক। প্রফিটেবিলিটি ইন্ডেক্স মানে লভ্যাংশ অর্জন সূচক। এটার যে ফর্মুলা সেটা হচ্ছে টিপিবি বাই এনসিইউ, অর্থাৎ টিপিবি ভাগ এনসিইউ। দেখেন, সূত্রই আমাকে আমার সংজ্ঞা তৈরি করে দিচ্ছে। দেখেন, আগেরটা ছিল যে টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে বিয়োগ দিয়েছি আমি নেট ক্যাশ আউটলে, অর্থাৎ মোট বর্তমান মূল্য থেকে আমি বাদ দিয়েছি মোট বিনিয়োগ। আর এখানে হচ্ছে মোট বর্তমান মূল্য থেকে মোট বর্তমান মূল্যকে আমি ভাগ দিব মোট বিনিয়োগ দ্বারা, অর্থাৎ মোট বর্তমান মূল্যকে যদি আমি মোট বিনিয়োগ দ্বারা ভাগ দিই, আমি যেই অংশটি পাবো সেই অংশটি হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে আগের নেট প্রেজেন্ট ভ্যালু আপনি ঠিক যেভাবে বের করবেন, আপনি প্রফিটেবিলিটি ইন্ডেক্সটাও ঠিক সেভাবে সংজ্ঞাটা তৈরি করবেন। কীরকম? এটা সহজ সংজ্ঞা হচ্ছে যে কোনো প্রকল্পের ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য থেকে বর্তমান মূল্যকে যদি আপনি মোট বিনিয়োগ দ্বারা ভাগ দেন, আপনি যেটা পাবেন সেটাকে বলা হবে লভ্যাংশ অর্জন সূচক। 3 নম্বর হচ্ছে এনপিআই, অর্থাৎ নেট প্রফিটাবিলিটি ইন্ডেক্স। এটা হচ্ছে নেট লভ্যাংশ অর্জন সূচক। এটার ফর্মুলা হচ্ছে এনপিভি ভাগ এনসিইউ। অর্থাৎ আপনি যদি এনপিভিকে এনসিইউ দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো এনপিভি। অর্থাৎ কোনো প্রকল্পের এনপিভিকে যদি আমি ওই প্রকল্পের মোট বিনিয়োগ দ্বারা ভাগ দেই, আমি যেই অংশটি যেটা পাবো সেটাকে আমরা বলবো এনপিআই। প্রিয় শিক্ষার্থী, এটার যে শেষ অংশটি রয়েছে সেটি কি দেখেন, সেটি হচ্ছে আইআরআর। এই আইআরআরকে আমরা বলি ইন্টারনাল রেট অফ রিটার্ন। আইআরআরকে আমরা বলি ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটার বাংলা অর্থ হচ্ছে অভ্যন্তরীণ আয়ের হার। এটার একটা সংজ্ঞা রয়েছে, আমরা একটু কষ্ট করে সকলে সেই সংজ্ঞাটি একটু লিখে নিব। অভ্যন্তরীণ আয়ের হারের সংজ্ঞাটি আমরা সকলে একটু কষ্ট করে লিখে নিব। অভ্যন্তরীণ আয়ের হার বলতে এমন একটি আয়ের হারকে বোঝাচ্ছে যেখানে এনপিভির রেজাল্ট 0 হবে। অর্থাৎ যে আয়ের হারের যেখানে এনপিভির রেজাল্ট 0 হবে সেই আয়ের হারকে বলা হবে অভ্যন্তরীণ আয়ের হার। অর্থাৎ অভ্যন্তরীণ আয়ের হার হচ্ছে এমন একটি আয়ের হার যে আয়ের মাধ্যমে এনপিভি এর মান 0 হয়। তার মানে আমি আবার একটু সহজ করে বলার চেষ্টা করতেছি, অভ্যন্তরীণ আয়ের হার বলতে সেই আয়ের হারকে বোঝাবে, অর্থাৎ এমন একটি আয়ের হারকে বোঝাবে যে আয়ের হারের মাধ্যমে এনপিভির রেজাল্ট 0 হবে।
প্রিয় শিক্ষার্থী, আমরা এখন সূত্রাবলীগুলো অর্থাৎ সূত্রগুলো একটু লিখে নেওয়ার চেষ্টা করব। সূত্রাবলী প্রথমে আমরা লিখেছিলাম পে ব্যাক পিরিয়ড। খেয়াল করেন, পে ব্যাক পিরিয়ড। এই পে ব্যাক পিরিয়ডের ফর্মুলা দেখেন, একটা হচ্ছে এনসিইউ ভাগ এনসিবি। এই সূত্রটা তখনই হবে যখন নগদ অর্থের আন্তঃপ্রবাহ অর্থের নগদ অন্তঃপ্রবাহ সমান হবে। আরো একটি সূত্র আমি ইংরেজিতে প্রথম লিখতেছি। পেব্যাক পিরিয়ডের আরো একটি সূত্র রয়েছে, অথবা এ প্লাস এনসিইউ বিয়োগ সি বাই ডি। সেক্ষেত্রে লক্ষ্য করুন, এই সূত্রটা হচ্ছে যখন অর্থের নগদ অন্তঃপ্রবাহ অসমান হবে। আপনি একটু লিখে রাখবেন যাতে করে অঙ্ক প্রশ্ন দেখে আপনি বুঝতে পারবেন যে কোন ফর্মুলাটা আপনি পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে ইউজ করবেন, প্রথমটা না দ্বিতীয়টা। প্রথমটা যদি ইউজ করেন তখন আপনি দেখবেন যে নগদ অন্তঃপ্রবাহ সমান আছে কিনা। যদি অর্থের নগদ অন্তঃপ্রবাহ সমান হয় তাহলে প্রথম সূত্রটি ইউজ করবেন, এবং দ্বিতীয় সূত্রটি তখন ইউজ করবেন যখন অর্থের নগদ অন্তঃপ্রবাহ অসমান হবে। 2 নম্বর ফর্মুলাটি হচ্ছে এআরআর, অর্থাৎ অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এখানে আমরা যে কথাটি লিখি এটা হচ্ছে অ্যাভারেজ ইএটি বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু 100, অর্থাৎ গড় আয়ের হার। এটাকে আমরা বাংলা যদি লিখি, গড় আয়ের হার, গড় বিনিয়োগ গুণ 100। 3 নম্বরে রয়েছে আমাদের আরওআই, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আরওআই এর যে ফর্মুলাটা সেটা হচ্ছে উপরে ঠিক থাকবে, অর্থাৎ উপরে অ্যাভারেজ ইএটি আর নিচে হচ্ছে শুধু ইনভেস্টমেন্ট ইন্টু 100। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে এআরআর এবং আরওআই এর মধ্যে একটি পার্থক্য, শুধুমাত্র এআরআর এর মধ্যে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট আর আরওআই এর মধ্যে লেখা রয়েছে ইনভেস্টমেন্ট, অর্থাৎ টোটাল ইনভেস্টমেন্ট। এরপরে আমাদের সূত্রটি হচ্ছে এনপিভি সূত্রটি হচ্ছে টিপিভি বিয়োগ এনসিও। আমরা জানি টিপিভি মানে মোট বর্তমান মূল্য বিয়োগ বিনিয়োগ। 5 নম্বর যে ফর্মুলাটি আমরা লিখেছিলাম সেটি ছিল পিআই বলতে বোঝাবে টিপিভি ভাগ এনসিও। টিপিভি এবং এনসিও এর ব্যাখ্যা এখানে আছে, এজন্য আর বাংলা আমি লিখলাম না। 6 নম্বর হচ্ছে পিআই লিখেছি, 6 নম্বর হচ্ছে এনপিআই হচ্ছে উপরে হবে এনপিভি আর নিচে হবে এনসিও। আমরা জানি এনপিভি বলতে বোঝাবে নেট প্রেজেন্ট ভ্যালুকে, অর্থাৎ নেট বর্তমান মূল্যকে, আর এনসিও বলতে বোঝাবে নেট ক্যাশ আউটলেকে। আচ্ছা, 7 নম্বর যে ফর্মুলাটি রয়েছে আমাদের আইআরআর, আমরা সেটি একটু কষ্ট করে লিখে নিব। দেখেন, সাত নম্বর আমাদের ফর্মুলা হচ্ছে আইআরআর, অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন, অর্থাৎ অভ্যন্তরীণ আয়ের হার। এই ফর্মুলাটি দেখতে অনেক বড় মনে হলেও আসলে কিন্তু সহজ। আমরা যখন অঙ্ক করব, অর্থাৎ অঙ্কের মধ্যে ফর্মুলাগুলো প্রয়োগ করব, তখন কিন্তু আরও বেশি ইজি হয়ে যাবে। আপনারা এখন একটু কষ্ট করে লেখে নেন। এখানে হচ্ছে এলডিআর যোগ এনপিভি অফ এলডিআর, এনপিভি অফ LDR বিয়োগ এনপিভি অফ HDR বিয়োগ LDR গুণন 100। এখানে LDR বলতে বোঝায় লোয়ার ডিসকাউন্ট রেট। আমি একটু লিখে দিচ্ছি, LDR বলতে বোঝাবে লোয়ার ডিসকাউন্ট রেটকে
তারপরে হচ্ছে এসডিআর বলতে বোঝাবে হায়ার ডিসকাউন্ট রেট। এই দুটো জিনিস মনে রাখলেই সহজ, একটা হচ্ছে এলডিআর আর একটা হচ্ছে এসডিআর। এলডিআর বলতে বোঝাবে লোয়ার ডিসকাউন্ট রেটকে, আর এসডিআর বলতে বোঝাবে হায়ার ডিসকাউন্ট রেটকে। শিক্ষার্থী, এই 7টি সূত্র আপনারা বাসায় খুব মনোযোগের সাথে শেষ করবেন। এতে করে আমি পরবর্তীতে যখন কোনো লেকচার দিতে আসব, আমাদের অঙ্ক করাইতে গিয়ে কোনো প্রবলেম হবে না, খুব সহজে আমরা কিন্তু অঙ্ক করতে পারবো। আপনারা অবশ্যই এই 7টি সূত্র খুব গুরুত্বের সাথে বাসায় শেষ করে নেবেন। দেখেন, আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেগুলো না জানলে আপনি অঙ্কের কিছুই বুঝবেন না। যেমন আমরা লিখব, আমরা দুটি পয়েন্ট লিখেছিলাম, একটি লিখেছিলাম এনসিইউ আর একটি লিখেছিলাম এনসিবি। এই এনসিইউ বলতে বোঝাবে নেট ক্যাশ আউটলেকে, অর্থাৎ এটাই এই এনসিইউ মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, অথবা এই এনসিইউ মানে হচ্ছে টোটাল ক্যাপিটাল। টোটাল ক্যাপিটাল মনে রাখতে হবে। এই এনসিইউ কীভাবে বের হবে খেয়াল করেন। এনসিইউ বলতে আমরা বুঝি মূলত বিনিয়োগ। দেখেন, অনেক সময় সরাসরি বিনিয়োগ প্রশ্নে দেওয়া থাকে না, সেক্ষেত্রে অনেক সময় বলা থাকতে পারে ক্রয় মূল্য। খুব ভালো করে খেয়াল করবেন, বলা থাকতে পারে ক্রয় মূল্য। আমরা এটার সাথে যোগ দিতে হবে আমদানি শুল্ক। আমদানি শুল্ক আমাদের যোগ দিতে হবে সংস্থাপন ব্যয়। আমাদের যোগ দিতে হতে পারে জাহাজ ভাড়া। এই যে ক্রয় মূল্যের সাথে আমদানি শুল্ক, সংস্থাপন ব্যয়, জাহাজ ভাড়া, এগুলোর সকল যোগফলকে আমরা একত্রে বলতে পারি অবচয়ের ভিত্তি। অথবা এটাকে আমরা বলি প্রারম্ভিক বিনিয়োগ। এই প্রারম্ভিক বিনিয়োগের সাথে যদি আমি কার্যকরী মূলধন যোগ দেই, কার্যকরী অথবা চলতি মূলধন যদি আমরা যোগ দেই, তখন আমরা পেয়ে যাব মোট বিনিয়োগ। অর্থাৎ এই মোট বিনিয়োগ বলতে বোঝাবে এনসিওকে। তার মানে আমি কিন্তু অবচয় ধরতে হবে। অবচয় কিন্তু আমি মোট বিনিয়োগের উপরে ধরতে পারবো না, আমাকে অবচয় ধরতে হবে অবচয়ের ভিত্তির উপরে। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কিন্তু এখানে আমি দিয়েছি, খুব ভালো করে আপনাদের এই জিনিসটা শিখতে হবে যে আপনি যদি অবচয় ধরতে চান, তাহলে আপনি অবচয় ধরতে হবে কিন্তু মোট এনসিওর উপরে না, ধরতে হবে অবচয়ের ভিত্তির, অর্থাৎ এই ফিগারটার উপরে। আবার আমি যদি অবচয় বাইর করতে যাই, আমার অবচয়ের যে সূত্রটি রয়েছে, সরলরৈখিক যে সূত্রটি রয়েছে অবচয় নির্ণয়ের, সেটি কি? সেটি হচ্ছে প্রারম্ভিক বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য বাই আয়ুষ্কাল ভাগ আয়ুষ্কাল। অবচয় সূত্রটি হচ্ছে প্রারম্ভিক বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। তার মানে যদি প্রশ্ন সরাসরি এনসিইউ দিয়ে দেয় ভালো, অর্থাৎ বিনিয়োগ যদি সরাসরি দিয়ে দেয় ভালো, কিন্তু প্রশ্ন যদি ক্রয় মূল্য, আমদানি শুল্ক, সংস্থাপন বা জাহাজ ভাড়া এগুলো থাকে, তাহলে কিন্তু আমাকে ঠিক এই পদ্ধতিতে প্রথমে অবচয়ের ভিত্তি অথবা প্রারম্ভিক বিনিয়োগ বের করে নিতে হবে, পাশাপাশি যোগ দিতে হবে কার্যকরী অথবা চলতি মূলধন, আমি পেয়ে যাব মোট বিনিয়োগ। এই বিষয়টি খুব গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে। অবশ্যই আপনারা গুরুত্ব দিয়ে এই জিনিসটি খেয়াল রাখবেন। এগুলা খেয়াল রাখলেই আপনি যখন অঙ্ক করতে যাবেন, অঙ্ক আপনার জন্য সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। আমি আবারও মনে করে দিতে চাচ্ছি, এই চ্যাপ্টার থেকে আপনাদের 20 মার্কের প্রশ্ন থাকবে ফাইনালে। সো এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আমি যে কথাগুলো লিখে দিয়েছি, যে কথাগুলো বলে দিয়েছি, সেগুলো খুব গুরুত্বের সাথে বিবেচনা করবেন। এছাড়াও এখানে আরেকটি পয়েন্ট আছে এনসিবি। এই এনসিবি হচ্ছে নেট ক্যাশ বেনিফিট। ভালো করে খেয়াল করতে হবে। এই নেট ক্যাশ বেনিফিট বলতে বোঝাতে পারে সিএফবিটি হতে পারে। এই নেট ক্যাশ বেনিফিট বলতে সিএফবিটি হতে পারে
ইবিটি, হতে পারে ইএটি, হতে পারে সিএফএটি। খুব ভালো করে এই পয়েন্টগুলো বোঝার চেষ্টা করবেন, কারণ যদি আপনি প্রশ্ন বুঝতে ভুল করেন, অর্থাৎ আপনার প্রশ্নে বলছে ইএটি, আপনি বুঝছেন সিএফবিটি, আপনার কিন্তু অঙ্ক হবে না। আবার ধরেন প্রশ্নে বলে দিচ্ছে সিএফএটি, আপনি লিখলেন ইএটি দিয়ে অঙ্ক শুরু করলেন, আপনার কিন্তু অঙ্কটি হবে না। সো এখন আমি যে আলোচনাটা করব, সেই আলোচনাটা অবশ্যই গুরুত্ব দিয়ে আপনি মনে রাখবেন। সিএফবিটি বলতে আগে কি বোঝায় দেখেন, সিএফবিটি হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, অর্থাৎ নগদ প্রবাহ, নগদ, খুব ভালো করে খেয়াল করতে হবে, হচ্ছে কর পূর্ববর্তী নগদ প্রবাহ। শিক্ষার্থী খুব ভালো করে খেয়াল করেন, সিএফবিটি বলতে বোঝায় ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, অর্থাৎ এটার বাংলা অর্থ হচ্ছে কর পূর্ববর্তী নগদ প্রবাহ। এই ইবিটি বলতে বোঝায় আর্নিং বিফোর ট্যাক্স, অর্থাৎ কর পূর্ববর্তী আয়, পূর্ববর্তী আয়। এরপরে ইএটি বলতে বোঝায় আর্নিং আফটার ট্যাক্সকে, আর্নিং আফটার ট্যাক্স, অর্থাৎ কর পরবর্তী আয়। সিএফএটি বলতে বোঝায় ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, অর্থাৎ কর পরবর্তী আয়, কর পরবর্তী নগদ প্রবাহ আর কি, নগদ প্রবাহ। প্রিয় শিক্ষার্থী খুব ভালো করে খেয়াল করবেন, প্রথমে আমি বলছি সিএফবিটি, এটা দ্বারা বোঝায় কর পূর্ববর্তী নগদ প্রবাহ। এরপরে বলছি ইবিটি, এটা দ্বারা বোঝায় কর পূর্ববর্তী আয়। ইএটি দ্বারা বোঝায় কর পরবর্তী আয়, এবং সিএফএটি দ্বারা বোঝায় কর পরবর্তী নগদ প্রবাহ। খুব গুরুত্বপূর্ণ টপিকস এগুলো, এটি অবশ্যই গুরুত্বের সাথে এই টপিকসগুলো বুঝতে হবে। প্রশ্নে সিএফবিটি দেওয়া থাকলে আপনি বুঝতে পারবেন যে বলা থাকবে কর পরবর্তী নগদ প্রবাহ, প্রশ্নে ইবিটি হইলে বলা থাকবে কর পূর্ববর্তী আয়, প্রশ্নে ইএটি হইলে বলা থাকবে কর পরবর্তী আয়, প্রশ্নে সিএফএটি বলা থাকবে কর পরবর্তী নগদ প্রবাহ। এই জিনিসগুলো না বুঝে যদি আপনি অঙ্ক করতে যান, আপনার কিন্তু অঙ্ক হবে না। যে কোনো স্টুডেন্টের, অর্থাৎ যে কোনো ছাত্রছাত্রী যদি এই কনসেপ্টটায় 4টা কনসেপ্ট ক্লিয়ার না থাকে, সে কিন্তু অঙ্ক বুঝবে না। দেখেন ইবিটি কীভাবে বের হয়, ইবিটি বের হবে সিএফবিটি বিয়োগ ডেপ্রিসিয়েশন পার ইয়ার। আবার ইএটি কীভাবে বের হয়, ইএটি বের হবে ইবিটি বিয়োগ ট্যাক্স। আর সিএফএটি কীভাবে বের হবে, সিএফএটি বের হবে ইএটি যোগ ডেপ্রিসিয়েশন পার ইয়ার। খুবই গুরুত্বপূর্ণ এই অংশটুকু, আপনারা লিখে নেন। ইবিটি বলতে বোঝাবে সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন পার ইয়ার আমরা বাদ দিব, ইএটি বলতে বোঝাবে ইবিটি থেকে ট্যাক্সের টাকা বাদ দিব, এবং ট্যাক্সের যে টাকা বাদ দিব, ট্যাক্স পার্সেন্টেজে থাকলে ট্যাক্সকে আমরা ধরবো ইবিটির উপর। অর্থাৎ ধরেন ট্যাক্স বলা আছে 50%, আর ইবিটি বলা আছে 1 লাখ, তার মানে 1 লাখের 50% হবে ট্যাক্সের যে টাকাটা, সেটা হবে 1 লাখের 50% 50,000। বিষয়টি অঙ্ক করানোর সময় আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি আবারও বলছি, আজকে আমরা থিওরিটিক্যাল ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করতেছি, সূত্র নিয়ে আলোচনা করতেছি, যাতে করে আমরা ভবিষ্যতে অঙ্ক করতে গিয়ে খুব সুবিধার মধ্যে থাকতে পারি। এই কারণে আজকে এই লেকচারটি দেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই এই থিওরিটিক্যাল এবং এই সূত্রের যেই ব্যাখ্যা বিশ্লেষণগুলো, সেগুলো খুব গুরুত্বের সাথে বাসা শেষ করবেন, তাহলে আমি পরবর্তী লেকচারে যখন অঙ্ক ধরবো খুব ইজি হয়ে যাবে। ইবিটি বলতে সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন পার ইয়ার বাদ দিয়েছি, ইএটি বলতে ইবিটি থেকে ট্যাক্সের টাকা বাদ দিয়েছি, সিএফএটি বলতে ইএটির সাথে আমি ডেপ্রিসিয়েশন পার ইয়ার যোগ দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, এখানে বোঝার যে বিষয়টি রয়েছে, আপনি প্রশ্ন দেখে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, প্রশ্নে কি সিএফবিটি দেওয়া আছে, না ইবিটি দেওয়া আছে, না ইএটি দেওয়া আছে, নাকি সিএফএটি দেওয়া আছে।
এই বিষয়গুলো কিন্তু আপনি আপনার প্রশ্ন দেখে কিন্তু বিবেচনা করতে হবে। সো এই ব্যাপারগুলোতে একটু সতর্ক থাকতে হবে। আমি আজকে একটি অঙ্ক করানোর মাধ্যমে আজকের লেকচারটি শেষ করতে যাচ্ছি। আমি আজকে একটা পেব্যাক পিরিয়ড অর্থাৎ মূলধন ফেরত কাল অথবা মূলধন ফেরত সময়কে কেন্দ্র করে একটি অঙ্ক করাবো। দেখেন আমি এখানে লিখলাম, এটা দিলাম বছর, এটা দিলাম নগদ প্রবাহ। বছর শূন্য দিয়ে দিলাম 30,000, প্রথম বছরে দিলাম আমি 9,000, দ্বিতীয় বছরে আমি দিলাম 15,000, তৃতীয় বছরে আমি দিলাম 10,000 এবং চতুর্থ বছরে আমি দিলাম 8,000। এই তথ্যটি দিয়ে আমি বললাম যে বিনিয়োগ ফেরতকাল বের করো, বিনিয়োগ ফেরত সময় বের করতে বলা হয়েছে। ধরেন এই তথ্যটুকু দিয়ে আমাকে বিনিয়োগ ফেরত সময় বলতে বোঝাবে সংক্ষেপে পিবিপিকে অর্থাৎ পেব্যাক পিরিয়ড আমি বের করব। পেব্যাক পিরিয়ডের আমি জানি আমার দুটি সূত্র রয়েছে। একটি রয়েছে হচ্ছে অর্থের নগদ আন্তঃপ্রবাহ যদি সমান হয়, আরেকটি হচ্ছে অর্থের নগদ আন্তঃপ্রবাহ যদি অসমান হয়। প্রশ্নে প্রদত্ত যে তথ্য সেগুলো দেখেন, প্রথম বছর 9,000, দ্বিতীয় বছর 15,000, তৃতীয় বছর 10,000 এবং চতুর্থ বছর দেওয়া হয়েছে 8,000। তার মানে বোঝা যাচ্ছে প্রশ্ন দেখে যে অর্থের নগদ প্রবাহটি সমান না, অর্থাৎ অসমানের যে ফর্মুলা আমি একটু সেটা বসিয়ে দিব। এখানে হচ্ছে এ যোগ এনসিউ বিয়োগ সি ভাগ ডি, এই হচ্ছে আমার মূল ফর্মুলা পেব্যাক পিরিয়ডের অর্থাৎ বিনিয়োগ পরিশোধকালের বা অর্থাৎ বিনিয়োগ ফেরত সময়ের যে আমার ফর্মুলা সেটি আমি বসিয়ে দিলাম। দেখেন শূন্য দিয়ে 30,000 টাকা বলা হয়েছে মাইনাস ফিগারে। এই মাইনাস ফিগার কিন্তু আসলে মাইনাস ফিগার না, এটা দ্বারা বোঝানো হয়েছে যে আপনি যে 0 বছরে যে বিনিয়োগ করেছেন আপনার নিকট থেকে টাকাটা চলে গেছে, এজন্য ঋণাত্মক হিসাবে এই ফিগারটা দেখিয়ে দিয়েছে। আমরা শিক্ষার্থীরা অনেক সময় পরীক্ষার খাতায় এই 30,000কে মাইনাস হিসেবে দেখায়, যেটা সঠিক না। আমরা অবশ্যই এই 30,000 টাকা এখানে মাইনাস দিয়েছে এই কারণে, অর্থাৎ ব্র্যাকেট দিয়েছে এই কারণে যে টাকাটা প্রতিষ্ঠান থেকে চলে গেছে, এই কারণে মাইনাস। আর এগুলোর মধ্যে মাইনাস দেয় না, মানে এগুলো সবই প্লাসের, কারণ এগুলো রিটার্ন অর্থাৎ ফেরত আসছে। তবে প্রশ্ন দেখে আমাকে এটাও শিওর হতে হবে যে এখানের যে অপশনগুলো এগুলো কি সিএফএটি নাকি বিটি না, অর্থাৎ আমি যে লিখেছিলাম সিএফএটি, ইবিটি, ইএটি এবং সিএফবিটি, দেখেন এই চারটার কিছুই কিন্তু এখানে বলা নেই, অর্থাৎ সিএফএটি, বিটি, ইবিটি, ইএটি কিছুই কিন্তু এখানে বলা নেই। যদি দেখেন যে প্রশ্নের মধ্যে কোনো পদ্ধতির মানে কোনো কিছুই বলা নাই, এই চারটার মধ্যে এগুলোর কোনোটাই বলা নাই, আপনি দেখবেন যে প্রশ্নের মধ্যে ট্যাক্স আছে কিনা। যদি ট্যাক্স থাকে তাহলে আপনি ধরবেন সিএফবিটি, আর ট্যাক্স না থাকলে আপনি ধরবেন সিএফএটি। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও মনে করিয়ে দিতে চাচ্ছি, যদি প্রশ্নের মধ্যে ট্যাক্স খুঁজে পান তাহলে ধরবেন এই নগদ প্রবাহকে ধরবেন সিএফবিটি, আর যদি প্রশ্নের মধ্যে ট্যাক্স খুঁজে পাওয়া না যায় তাহলে আপনি এই নগদ প্রবাহকে অর্থাৎ প্রথম বছর থেকে চতুর্থ বছর পর্যন্ত এগুলোকে ধরবেন সিএফএটি। তার মানে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে আমাদের এখানে যে তথ্যটুকু দেওয়া আছে এই তথ্যটুকু সিএফএটি। খেয়াল করেন, ইয়ার অর্থাৎ বছর, তারপর হচ্ছে সিএফএটি, সি.সিএফএটি। আমি অঙ্ক করার সুবিধার্থে আরেকটি কলাম বাড়িয়ে নিলাম। প্রথম বছর আমার বলা হচ্ছে 9,000, দ্বিতীয় বছর আমার বলা হচ্ছে 15,000, তৃতীয় বছর আমার বলা হচ্ছে 10,000, চতুর্থ বছর আমাকে বলা হচ্ছে 4,000 অর্থাৎ 8,000। আমি জানি আমার এই সি.সিএফএটির মানে হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, অর্থাৎ ক্রমযোজিত কীভাবে বেরোয় একটু খেয়াল করেন। প্রথমটা ঠিক রাখবেন 9,000, এরপরে 9-এর সাথে পরবর্তী বছর যোগ দিবেন, 9,000-এর সাথে পরবর্তী বছরে সিএফএটি যোগ দিবেন, অর্থাৎ 9,000 আর 15,000 হচ্ছে 24,000, 24,000-এর সাথে 10,000 যোগ দিবেন হবে 34,000, 34,000 আর 8,000 যোগ দিলে হবে 42,000। এই অংশটুকু আপনাকে বের করে নিতে হবে। দেখেন সূত্রের মধ্যে আপনি এনসিউর যেই ফলাফলটি ছিল, এই এনসিউ বলতে 0 বছরের যে ফিগারটি দেওয়া আছে অর্থাৎ 30,000 বিয়োগ, দেখেন এ বলতে কি বোঝাবে, এ বলতে বোঝাবে আপনার বিনিয়োগের আগের অর্থাৎ
30,000-এর নিচে যে ফিগারটি, অর্থাৎ 30,000-এর নিচে কাছাকাছি যে ফিগারটি, সেই ফিগারটি বরাবর যে বছর, আমি আবারও বলছি, এ বলতে বোঝাবে বিনিয়োগের নিচে কাছাকাছি যে টাকা, আমি আবারও বলছি, বিনিয়োগের নিচে কাছাকাছি যে টাকা, সেই টাকা বরাবর যে বছর, সেই বছরকে বোঝাবে এ। যেমন দেখেন, আমার বিনিয়োগ হচ্ছে 30,000, 30,000-এর নিচে অর্থাৎ কাছাকাছি হচ্ছে 24,000, 34,000 না, 30,000 এখানে তো হবে না, 34,000ও হবে না, 30,000-এর নিচে কাছাকাছি, 30,000-এর নিচে কাছাকাছি করা যায় 24,000, আর এই 24,000 বরাবর দেওয়া হচ্ছে কত? 2। এজন্য এ বরাবর আমরা লিখব 2। সি বলতে কি বোঝাবে? সি বলতে বোঝাবে এ বছরের C.CFAটির টাকা। তো এ বছর বলতে এ বলতে 2কে বোঝায়, এই 2 বছর বরাবর যে C.CFAটির টাকা সেটা হচ্ছে 24,000, এই কারণে এখানে আমি দিব 24,000। আর ডি বলতে কি বোঝাবে? ডি বলতে বোঝাবে এর পরবর্তী বছরের CFAটি। এর পরবর্তী বছর হচ্ছে তৃতীয় বছর, তৃতীয় বছরের CFAটি কত? 10,000। আমরা এখানে এই 10,000 বসিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, এনসিও বলতে 30,000-কে বোঝাবে। আর এ বলতে কি বোঝাবে? এ বলতে বোঝাবে 30,000-এর নিচে কাছাকাছি যেই ফিগারটা দেওয়া থাকবে, সেই ফিগার বরাবর যে বছরটা, সেই বছরের মান হবে এ। তার মানে 30,000, 42,000-এ নেই, 34,000-এ নেই, 30,000-এর নিচে কাছাকাছি হচ্ছে 24,000। 24,000 বরাবর যে বছর, সেই বছর হচ্ছে 2, এই কারণে আমি এ বরাবর 2 বসিয়েছি। সি বলতে বোঝাবে এই বছরের C.CFAটির টাকা। তো এই বছরের C.CFAটির টাকা হচ্ছে 24,000, এই কারণে এখানে 24,000। আর ডি বলতে বোঝাবে এ বছরের, অর্থাৎ এর পরবর্তী বছরের CFAটি, এর পরবর্তী বছরের CFAটি হচ্ছে 10,000, এই কারণে এখানে আমি 10,000 বসিয়েছি। বাকিটা আমি সায়েন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নেব। এখানে হবে, আমি একটু সায়েন্টিফিক ক্যালকুলেটরটা নিয়ে আসবো। এখানে আমার যে ফলাফলটি এসেছে, দেখেন আমি সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে এসেছি। 30,000 বিয়োগ 24,000 ভাগ 10,000 যোগ 2। আমার যে ফলাফলটি এসেছে, সেটি এসেছে 2.6 বছর। অর্থাৎ আমি যদি সিদ্ধান্ত দিতে যাই, আমি আপনাদেরকে লেকচারে বলেছিলাম যে আমার যেই প্রকল্পের বয়স, অর্থাৎ আয়ুষ্কাল থেকে যদি পেব্যাক পিরিয়ডের রেজাল্ট কম হয়, তাহলে সেই প্রকল্পটি আমি কি করতে পারবো? গ্রহণ করতে পারবো। দেখেন, আমার আয়ুষ্কাল হচ্ছে 4 বছর আর আমার পেব্যাক পিরিয়ড হচ্ছে 2.6, অর্থাৎ আমি আমার এই প্রকল্পটি কী করতে পারবো? গ্রহণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের সাথে যে আলোচনাগুলো করেছি, আপনারা অবশ্যই সেগুলো বাসায় একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনাদের খুবই উপকার হবে। এবং আমি পরবর্তী লেকচারে আমি গাণিতিক বিষয় নিয়ে, অর্থাৎ ক্যাপিটাল বাজেটের অঙ্ক নিয়ে আলোচনা করব। আর আপনাকে পরিপূর্ণ মার্ক পেতে হলে অবশ্যই থিওরিটিক্যাল এই বিষয়গুলো এবং সূত্রের যে ব্যাপারগুলো আমি এখানে দেখিয়েছি, এগুলো একটু আপনি ভালো করে বাসায় চর্চা করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।